10 জানুয়ারি বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। দুর্নীতির রোধ ও ইশতেহার বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন নতুন মন্ত্রীরা, সেবা বাড়ানোর উদ্যোগ। পোশাক শ্রমিকদের আপত্তি আমলে নিয়েছে মজুরি পর্যালোচনা কমিটি, রোববার আবার বৈঠক। রাখাইনে আবার সেনা অভিযানের শঙ্কায় রোহিঙ্গারা, বিদ্রোহী ঘাঁটির দাবি প্রত্যাখ্যান ঢাকা। দায়িত্ব নেয়ার পর দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নকেই গুরুত্ব দিয়ে দেখছেন নতুন মন্ত্রীরা। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, সরকারি কর্মকর্তাদের দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আর স্বাস্থ্যসেবার মান উন্নয়নের সব বিভাগে একটি করে ক্যান্সার ও কিডনি হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দায়িত্ব গ্রহণের তৃতীয় দিন এলজিআরডি ভবনে আসেন নতুন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন কর্মকর্তাদের কাছে। এ সময় দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অবস্থানের কথা জানান তিনি। আর নৌ প্রতিমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই হবে সরকারের প্রথম কাজ। আমরা এই বিষয়ে জিরো টলারেন্সের পাশাপাশি আমরা নজরদারিতে রাখবো, যাতে নাকি কোনো অবস্থাতে দুর্নীতির কারণে আমাদের কোনো প্রকল্প ক্ষতিগ্রস্ত না হয় এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদেরকে কোনো অবস্থাতে বরদাস্ত করা হবে না। মন্ত্রিপরিষদ যে সিদ্ধান্ত নিবে সেটাই আমাদের বাস্তবায়ন করতে হবে এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন ইশতেহারে আমরা সুস্পষ্টভাবে উল্লেখ করেছি এই মন্ত্রণালয় আমরা কি করতে চাই, সেগুলোকে বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। আর ঢাকা মেডিকেলকে 5000 শয্যার বিশ্বমানের হাসপাতালে রূপান্তরের পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বাংলাদেশের মধ্যে, এশিয়ার মধ্যে, বলতে পারেন পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় অর্থাৎ 5000 বেডের একটি হাসপাতাল মেডিকেল কলেজে রূপান্তর করতে চাচ্ছে। কিডনির রোগ অনেক বাড়ছে দেশে, সেই কিডনি রোগের চিকিৎসাও প্রতিটি ডিভিশনে এবং প্রতিটি জেলা হাসপাতালে 10টি বেডের একটি ইউনিট আমরা করব। বিদেশে সেবা নিতে যাওয়া বন্ধে দেশেই সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশনাও দেন নতুন মন্ত্রী। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণা করেছে, এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন মানবাধিকার কর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। স্বাগত সুলতানা কামাল। আমরা নির্বাচনের পর থেকে নতুন সরকার ঘোষিত হয়েছে এবং নতুন সরকারে যারা স্থান পেয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে, দেখা যায় যে অনেক ক্ষেত্রেই মানুষের প্রত্যাশার সঙ্গে সেটার মিল নেই। অনেকেই মনে করেছিলেন হয়তো যারা আগে মন্ত্রী ছিলেন তারা থাকবেন বা রাজনীতিতে আরও অভিজ্ঞ যারা তারা থাকবেন, কিন্তু নতুন মন্ত্রিসভার চমকের সাথে সাথে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্য মন্ত্রীরাও বলছেন যে তারা দুর্নীতির বিরুদ্ধে থাকবেন এবং দুর্নীতি যাতে না হয় সেই ব্যবস্থা নেবেন। আপনাকে কতটুকু আশাবাদী করছে? ধন্যবাদ। যারা নতুন মন্ত্রিসভায় এসেছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং তাদের যে কথাবার্তা সেটাও আমরা শুনতে পাচ্ছি। সেই কথাবার্তার মধ্যে থেকে কতখানি আমরা আশাবাদী হতে পারি সেই প্রশ্নটা আপনি রেখেছেন। আমি সবার কথাবার্তা খুব একটা মনোযোগ দিয়ে অনুসরণ করতে পারিনি নানা কারণে, কিন্তু যেই সমস্ত কথাবার্তা আমাদের কাছে এসে পৌঁছায়, একটু আগে যে কথাটা শুনছিলাম যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বোধহয় কথা বলছিলেন যে তিনি মেডিকেল কলেজ হাসপাতালকে কিভাবে এশিয়ার সর্বশ্রেষ্ঠ হাসপাতালে রূপান্তর করতে চান এবং অন্যান্যরাও যে কথাগুলি বলেছেন যে সুশাসন প্রতিষ্ঠা করবেন, দুর্নীতি দমন করবেন। আমাকে মূলত আজকে দুর্নীতির ব্যাপারে কথা বলতে বলা হয়েছে, কিন্তু যে প্রত্যাশার কথা যখন আসে তখন প্রত্যাশা তৈরি হয় কিভাবে সেটাও একটু চিন্তা করার ব্যাপার আছে। আজকে যে কথাটা প্রথমে শুনলাম যে এশিয়ার সর্বশ্রেষ্ঠ হাসপাতালে পরিণত হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, যখন যারা এই বিষয়গুলি নিয়ে কাজ করবেন তারা আমাদের কাছে কিছু অঙ্গীকার করেন, আমাদের প্রত্যাশাগুলিকে জাগ্রত করার চেষ্টা করেন, সেখানেও তারা কিভাবে কথাগুলি বলছেন, কতখানি কথা বলছেন, কোন ধরনের উপস্থাপনার মধ্যে দিয়ে নিজেদেরকে আমাদের সামনে নিয়ে আসছেন এবং আমাদের কাছ থেকে ম্যান্ডেট
কামনা করছেন সেটার উপরেও কিন্তু নির্ভর করে যে মানুষ কতখানি প্রত্যাশা তাদের কাছে করে। এবং সেই জন্যেই এবার যেই মন্ত্রিসভা আমরা গঠিত হতে দেখলাম, আপনি একটু আগে যে ব্যাখ্যাটাও দিলেন যে নবীন প্রবীণ মিলিয়ে অনেকের ধারণা ছিল যে যারা আগে ছিলেন তারা থাকবেন, কিংবা যারা এসেছেন তাদের সম্পর্কেও চিন্তা করছেন, নজরদারির মধ্যে তাদেরকে রাখা হবে, এই সমস্ত কথাবার্তাও এসেছে। এবং তাদের দক্ষতা, যোগ্যতা, তাদের আন্তরিকতা, তাদের যে সততা এবং যেটাকে বলে যে চারিত্রিক যে দৃঢ়তা, সেটার উপরে কিন্তু নির্ভর করবে যে তারা এই প্রত্যাশাগুলি কতখানি পূরণ করতে পারেন। তবে প্রত্যাশার মাত্রাটা কিন্তু তখনই বেড়ে যায় যখন যারা আমাদের কাছ থেকে ম্যান্ডেট নিতে আসেন তারা আমাদের কাছে এমন এমন অঙ্গীকার করেন যে অঙ্গীকার কিন্তু কতখানি বাস্তবসম্মত সেটাও দেখার একটা ব্যাপার থাকে। শুধুমাত্র আমাদের কাছ থেকে সমর্থন নেওয়ার জন্য, আমাদের কাছ থেকে বলতে আমি জনগণের কথা বলছি, জনগণের কাছ থেকে ম্যান্ডেট নেওয়ার জন্য যে সমস্ত কথা তারা বলেন, ইশতেহারে যেটা আমাদের কাছে উপস্থাপন করেন, তারপরে যখন আমরা বলি যে আপনারা এই কাজগুলি কেন করতে পারেননি, তখন কিন্তু তারা বলেন যে আপনাদের একটু বাস্তবতা দেখতে হবে। তো তারা যখন আমাদের কাছে নিজেদের অঙ্গীকারগুলি করেন, সেগুলিই বা কতখানি বাস্তবতাকে মাথায় রেখে বাস্তবতা সম্মত অঙ্গীকার করেন, সেটা যখন হয় না তখন কিন্তু তাদের কথা এবং কাজের মিল পাওয়া যায় না। এবং অতীত অভিজ্ঞতায় যখন আমরা দেখেছি যে তাদের কাজে এবং কথায় যথেষ্ট অমিল রয়েছে, মিলের থেকে অমিলই অনেক বেশি, তখনই কিন্তু মানুষ হতাশাগ্রস্ত হয়, তখনই মানুষ মনে করে যে এরা কথা দিয়ে কথা রাখে না। সেই জায়গার থেকে মানুষ যখন এদের দিকে তাকায় তখন কিন্তু একটু প্রশ্ন নিয়ে তাকায়, একটা জিজ্ঞাসা নিয়ে তাকায়, সন্দেহ নিয়ে তাকায় যে এরা আসলেই যে কথাগুলি বলছেন সেগুলি তারা বাস্তবায়ন করতে পারবেন কিনা। সুলতানা কামাল, আমরা প্রায় সবসময়ই দেখি যে সরকার দুর্নীতির ক্ষেত্রে প্রথমে তো অ্যাকনোলেজমেন্টের একটা ব্যাপার আছে যে সরকারের বিভিন্ন সেবা এবং অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডে দুর্নীতি হচ্ছে কিনা। যখন দেশি বা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সরকারের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে, তখন আমরা বেশিরভাগ সময়ই দেখি তারা এটা আসলে মেনে নেন না। বেশিরভাগ সময়ই তারা মনে করেন যে এটাতে বাস্তবতার প্রতিফলন হয়নি। ফলে প্রথমে এই বিষয়টি দুর্নীতি যে আছে সেইটি মেনে নেওয়ার কোনো বক্তব্য আমরা এখনো পর্যন্ত পাইনি। এটার গুরুত্ব কতটুকু মনে করেন? না, কিন্তু পেয়েছি, একদম যে পাইনি তা না। কারণ প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু বলছেন যে দুর্নীতি দমন করার দিকে তারা মনোযোগী হবেন। তার মানে সেটার ভিতর দিয়ে পরোক্ষভাবে হলেও কিন্তু আমরা একটা স্বীকৃতি পেয়েছি যে সমাজে যে দুর্নীতি আছে সেটা তারা মেনে নিচ্ছেন। কিন্তু যেই কথাগুলি আমি আগেও বলছিলাম, আরেকটু এটা যুক্ত করি আপনার প্রশ্নের সূত্র ধরে, সহজ হলো ব্যাপারটা। সেটা হলো যে তারা একটা পর্যায়ে এসে যখন নিজেদের কাছে দায় দায়িত্বগুলি পৌঁছায়, যেটা দমন করতে হবে কিংবা কোনো একটা কিছু সুরাহা করতে হবে, তখন তারা সেটা আর দেখতে চান না। তখন বলেন যে সেটা আসলে যতখানি উপস্থাপন করা হচ্ছে, যতখানি বলা হচ্ছে, যতখানি তুলে ধরা হচ্ছে, সেটাতে কোনো রকম বাস্তবতা নেই, সেটা বাস্তবতার সঙ্গে তারা মিল খুঁজে পান না। কিন্তু যখন আবার তারা প্রত্যাশার জায়গাগুলিতে আমাদেরকে জাগাতে চান, প্রত্যাশাকে নানাভাবে উস্কে দিয়ে তাদের পক্ষে সমর্থন টানতে চান, তখন কিন্তু আবার এই বিষয়গুলি নিয়ে কথা বলেন। যেমন তাদের ইশতেহারে আছে, এখনো তারা বলছেন যে দুর্নীতির ব্যাপারে তারা জিরো টলারেন্স দেখাবেন। তো দুর্নীতি না থাকলে জিরো টলারেন্স দেখাবার তো প্রশ্ন ওঠে না। কিন্তু কথা হলো যে তারা সেই কাজটা তখনই করতে পারবেন, যে জন্য আমি এই কথাগুলি বললাম যে চারিত্রিক দৃঢ়তার একটা ব্যাপার আছে, এখানে অনেক কিছু সামলে নেওয়ার একটা ব্যাপার আছে। যে আমার যারা একটা অবস্থানে চলে যান যেখানে তারা অনেক ক্ষমতা ব্যবহার করতে পারেন, জনসাধারণের অর্থ নিয়ে তারা অনেক কিছু করতে পারেন, সেই অর্থকে যদি সত্যিকারের অর্থে তারা জনগণের অর্থ বলে মনে করতে পারেন, নিজেদের ক্ষমতার যে একটা সুযোগ আছে সেটা নিয়ে যথেচ্ছা ব্যবহার করতে না পারেন, কিংবা তারা যে অবস্থানে আছেন সেই অবস্থানের সুযোগ নিয়ে অন্যের অধিকারকে খর্ব করা, ক্ষুণ্ণ করা, অন্যের অধিকারকে স্বীকৃতি না দেওয়া কিংবা অধিকার লঙ্ঘিত হলে সেটা নিয়ে মাথা না ঘামানো, এরকম যখন মনোভাবের মধ্যে চলে যান তখনই কিন্তু দুর্নীতি প্রশ্রয়প্রাপ্ত হতে থাকে। এবং তাদের আশেপাশে যারা আছেন তাদের দুর্নীতির ভাগিদারও তারা অনেক সময় হন। এবং নিজের দলের লোকের যে কথাগুলি তারা বলেছেন যে দুর্নীতিকে তারা একদমই প্রশ্রয় দিবেন না, সেখানে আমাদের প্রশ্ন তো থাকবে অতীত অভিজ্ঞতার প্রেক্ষিতে যে হ্যাঁ, অন্যের দুর্নীতিকে হয়তো প্রশ্রয় না দিলেন কিন্তু নিজের দলের মানুষদের দুর্নীতিকে কি প্রশ্রয় দিবেন না, সেরকম শক্ত ভাব তারা দেখাতে পারেন, সেই শক্ত অবস্থান তারা নিতে পারেন। আমাদের অতীত অভিজ্ঞতার থেকে আমরা বারবারই বলছি যে আমরা সেখানটায় সন্দেহ প্রকাশ করতে বাধ্য হই। কাজে এবার আমরা দেখতে চাই যে তারা দল ও মত নির্বিশেষে, আপন পর ভেদে, ব্যক্তিগত রাগ অনুরাগের ঊর্ধ্বে উঠে, যেটা তারা সংবিধান ছুঁয়ে যখন
শপথ নেন সেখানে কিন্তু এই কথাটাই বলেন যে তারা ব্যক্তিগত রাগ অনুরাগের ঊর্ধ্বে উঠে সুশাসন প্রতিষ্ঠা করবেন, সমস্ত মানুষের অধিকার রক্ষা করবেন। সংবিধান ছুঁয়ে শপথ নেওয়ার অর্থই হলো প্রতিটি মানুষের অধিকার রক্ষা করা, এবং অধিকার রক্ষা না করাটাই হচ্ছে দুর্নীতি, রক্ষা করাটা নীতি। তো তারা নিজেরা সেটা করবেন কিনা, কিংবা অন্যরা যখন তাদের নিজেদের আপন লোক কিংবা নিজেদের দলীয় লোক যখন দুর্নীতি করবেন সেখানে তারা কঠোর হতে পারবেন কিনা, সেখানে কারণ আমরা দেখেছি দুর্নীতি দমন কমিশন খুব ভালো কাজ শুরু করেছিল একটা সময়, একটা পর্যায়ে এসে দেখছি যে কিছু দূর তারা এগোন, তারপর সেই কাজগুলি বন্ধ হয়ে যায়, এবং স্পষ্টতই দেখা যায় যে সেগুলি কাজ বন্ধ হয়ে যাওয়ার পিছনে কারণটা রয়েছে যে কোনো না কোনোভাবে ক্ষমতাশালী যারা আছেন তাদের সঙ্গে তারা সম্পর্কযুক্ত। তো সেই জায়গায় যদি বারবার এই পুনরাবৃত্তি ঘটতে থাকে, এই ধরনের ঘটনাগুলি আমরা দেখতে থাকি, তখন কিন্তু আমাদের মনে সন্দেহ জাগবেই যে এরা সেই দুর্নীতি দমনের কাজটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে, যথেষ্ট দৃঢ়তার সঙ্গে, যথেষ্ট অঙ্গীকারের সঙ্গে সেই কাজটা করতে পারবেন কিনা। অতীত অভিজ্ঞতার কারণে এখন পর্যন্ত আমরা সন্দেহ প্রকাশ করে যাচ্ছি, কিন্তু সময় দিতে রাজি আছি আমরা। তারা মাত্র মন্ত্রিসভা গঠন করেছেন, দেখি আমরা তারা সেটা কত শক্তভাবে এই নিজেদের অঙ্গীকারটাকে বাস্তবায়ন করেন। যেমন আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীও বলেছেন যে মন্ত্রীদের কর্মকাণ্ড দিকে নজর রাখা হবে। তিনি বলেছেন যে আপনাদের সব কর্মকাণ্ডই আমরা নজর রাখবো। অন্যদিকে যেহেতু পার্টির হাই আপসে যারা আছেন তারা থাকছেন সংসদে, এবং তারাও হয়তো সংসদীয় কমিটি এবং সংসদ থেকেও মন্ত্রীদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে পারবেন, সেটি একটা জায়গা যদি সেটা ঠিক মতো ফাংশন করে, এই মন্ত্রীরা বা সরকার যারা পরিচালনা করছেন তারা কি ধরনের আপনার একটা যদি একটা মানে সাধারণ মানুষ বুঝতে পারে যে তাদের কাজটা এগিয়ে চলেছে, এরকম কোনো সহজভাবে বোঝা যায় সেরকম কোনো পরিকল্পনা মানুষের কাছে তুলে ধরেন, যাতে মানুষও বুঝতে পারেন, শুধুমাত্র সংসদ বা সরকার প্রধান না, মানুষও বুঝতে পারেন যে এই ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, কারণ নিশ্চয়ই একদিনেই পরিবর্তনটা হবে না। যেটি জানতে চাচ্ছিলাম যে মন্ত্রণালয়গুলো তাদের কাজের ক্ষেত্রে বিশেষ করে অগ্রাধিকার যেগুলি থেকে সাধারণ মানুষ বুঝতে পারবে বা তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে, তাদের কর্মপরিকল্পনার কোন কোন বিষয়গুলি দুর্নীতি কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। ধন্যবাদ। দুর্নীতি কমানোর ক্ষেত্রে যে কথাটা আপনি প্রথমেই বলেছিলেন যে একটা স্বীকৃতি আসতে হবে তাদের কাছ থেকে যে দুর্নীতি কোথায় কোথায় আছে, তো সেটার জন্য তো তাদেরকে নির্ভর করতে হবে যারা এটা নিয়ে গবেষণা করে তাদের উপরে। অবশ্য আমাদের যে দুর্নীতি দমন কমিশন আছে নিশ্চয়ই তাদের সেই সুযোগ রয়েছে, সেই এখতিয়ার রয়েছে গবেষণা করা কিংবা তাদের তথ্যের ভিত্তিতে তারা কোথায় দুর্নীতি ঘটছে সেই দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য তারাই সবচেয়ে সুযোগ্য প্রতিষ্ঠান। তাদেরকেই তো দুর্নীতি দমন কমিশন হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে সেটা করার জন্য। কিন্তু যেটা হলো যে অন্যান্য যে সহযোগী প্রতিষ্ঠানগুলি রয়েছে কিংবা নজরদারির কথাটা যখন এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন যে যারা মন্ত্রিসভায় রয়েছেন কিংবা দেশ পরিচালনা করবেন তাদেরকে নজরদারির মধ্যে রাখা হবে, তো সেটা কি শুধুমাত্র প্রধানমন্ত্রীর নজরদারির মধ্যে থাকবে? তাহলে প্রধানমন্ত্রী কাদের তথ্যের উপরে ভিত্তি করে এদের উপরে নজরদারি করবেন সেটা কিন্তু একটা দেখার বিষয় আছে। সেখানে যদি শুধুমাত্র এমন এমন বাহিনী কিংবা এমন এমন এজেন্সি যাদেরকে বলা হয় তাদের তথ্যের উপরে ভিত্তি করে নজরদারি করা হয়, সেখানে সেই এজেন্সিগুলি কাদের স্বার্থ রক্ষার জন্য সেই তথ্যগুলি তার কাছে সরবরাহ করছে সেটার উপরে ভিত্তি করে তো প্রধানমন্ত্রী জানবেন যে কোথায় দুর্নীতি হচ্ছে না হচ্ছে, এবং সেই দুর্নীতি দমন করার জন্য যে নিযুক্ত প্রতিষ্ঠানগুলি আছে কিংবা যেই ব্যক্তিরা আছেন, যেই মন্ত্রণালয় আছে তারা সেইভাবে কিংবা আমাদের বিচার বিভাগ রয়েছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তাদেরও একটা বিরাট ভূমিকা রয়েছে দুর্নীতি দমনে, তারা সেইভাবে সেই ভূমিকাগুলি নেবেন। আরেকটা ব্যাপার থাকে যেটা আমাদের দেশে প্রচন্ডভাবে উপেক্ষিত, যেটা গণতান্ত্রিক একটা রাজনীতির সংস্কৃতিতে কোনোভাবেই মানানসই নয়, গ্রহণযোগ্য না, সেটা হচ্ছে যে যারা দেশ পরিচালনার দায়িত্বে যান তারা যেন জনগণ থেকে কিংবা সাধারণ যে জনগণের নাগরিক সমাজ থাকে তাদের থেকে নিজেদেরকে একেবারে আলাদা করে ফেলেন এবং নাগরিক সমাজকে তাদের প্রতিপক্ষ বানিয়ে ফেলেন। দুর্নীতি দমন করতে হলে কিন্তু প্রধানমন্ত্রীকে এবং দুর্নীতি দমনের দায়িত্বে যে মন্ত্রণালয় রয়েছে কিংবা যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদেরকে অবশ্যই নাগরিক সমাজের সহযোগিতা নিতে হবে। সেইখানে যদি তাদের কোনো রকম কুণ্ঠা থাকে, তাদের যদি অনাস্থার ব্যাপার থাকে নাগরিক সমাজের প্রতি, তখন প্রধানমন্ত্রী একা কয়জনকে নজরদারি করবেন, কতগুলি প্রতিষ্ঠানের উপরে নজরদারি করবেন? তাকে তো একটা বিশেষ জায়গা থেকে তথ্যগুলি সংগ্রহ করতে হবে। তো সেই একটি জায়গা থেকে কিংবা বিশেষ
একটা স্বার্থের জায়গা থেকে যদি তিনি তথ্য সংগ্রহ করে সেখানে দুর্নীতি দমন করার চেষ্টা করেন, যতই নজরদারি করার চেষ্টা করেন, মানুষের তো একটা মানবিক সক্ষমতা বলে একটা কথা আছে, সেইগুলির উপরে যদি আমরা নজর দিই, সেগুলি নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে বলতে বাধ্য হচ্ছি যে দুর্নীতি দমন তখনই অনেকটা সহজভাবে হতে পারবে, অনেকটা সার্থকভাবে হতে পারবে, যখন প্রধানমন্ত্রী যে কথাটা আগে একবার বলেছেন যে সকলের সহযোগিতা নিয়ে তিনি কাজ করতে চান, সেখানে নাগরিক সমাজের যে ভূমিকা আছে সেটাকেও একটা স্বীকৃতি দিতে হবে। সেটা যদি হয়, বিশেষ করে তরুণ সমাজ, আমরা তো টিআইবি থেকে যে তরুণদেরকে নিয়ে কাজ করি, তরুণরা কিন্তু বিভিন্ন জায়গায়, আমাদের শহরাঞ্চলে, আমাদের শহরের যে পরেও যে জায়গাগুলি রয়েছে, উপজেলা পর্যায়ে কিংবা একেবারে ইউনিয়ন পর্যায়ে যে তরুণদের সংগঠনগুলি রয়েছে, যে তরুণেরা এটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদের কাছ থেকে তথ্য নেওয়া, তাদের সহযোগিতা চাওয়া, প্রতিটি মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সজাগ করা, জাগ্রত করা, সচেতন করা এবং দুর্নীতি বিরোধী মানুষ হিসাবে তৈরি করা, এটা কিন্তু সরকারের একটা দায়িত্ব। এবং সেই দায়িত্বে সরকারকে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে হবে। সেটা সরকারি, বেসরকারি, আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠান, সব কিছুর সহযোগিতা নিয়ে, সব প্রতিষ্ঠানগুলির সহযোগিতাই এটা করতে হবে। একা কারোর পক্ষে এত বড় একটা সমাজের, আমরা 17 কোটি মানুষের সমাজ এবং দুর্নীতির ক্ষেত্রে এখনো আমরা 100-তে 25, 26, 27 পেয়ে যাচ্ছি, তার মানে দুর্নীতির ব্যাপকতা কতখানি সেটাও আমাদেরকে জানতে হবে, উপলব্ধি করতে হবে, অনুধাবন করতে হবে। এবং সেই জায়গা থেকে যদি আমাদের উত্তরণ ঘটাতে হয়, আমাদের সবার সহযোগিতা নিয়ে সেই কাজটা করতে হবে। সুলতানা কামাল, সবার সহযোগিতার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে মানুষ যদি সরকারকে জানানোর একটা উপায় থাকে যে আমি এইভাবে জানাতে পারি, সেক্ষেত্রে কিছু কিছু আছে এবং জানালে কাজ হয়, এই দুটো বিষয় নিশ্চিত করা গেলে মনে হয় মানুষকে, মানে এই ব্যাপারে সরকারকে এগিয়ে আসতে হবে। যারা ইতিমধ্যে এইগুলি নিয়ে কাজ করছেন, গবেষণা করছেন, তাদের তথ্যের সঙ্গে মিল রেখে সরকার কিভাবে দুর্নীতি দমনে তার নিজের পরিকল্পনাটা তৈরি করতে পারে। আচ্ছা, জানলে কাজ হয়, সেটার দায় দায়িত্ব কিন্তু পুরোপুরি পড়বে সরকারের উপরে। সরকারের সেটা গ্রহণ করার মতন একটা মানসিকতা থাকতে হবে। তারা তো বলছেন যে শূন্য সহনশীলতা দেখাবেন দুর্নীতির প্রতি, কিন্তু তাদের সহনশীলতা বাড়াতে হবে জনগণের ভূমিকার প্রতি। এই দুটো যদি সমন্বয় করতে না পারে, তাহলে কিন্তু কাজটা অত সহজ হবে না। আর একটা কথা হলো যে সবাই মিলে তো সারাক্ষণ এই তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে পারবে না, সেই জন্য নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান থাকে। সেটা আমি যে কথাটা বললাম যে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, আমাদের স্ট্যাটিউটরি ইনস্টিটিউশন আছে যেটা দুর্নীতি দমন কমিশনের ইয়েতে আছে, আমাদের মন্ত্রণালয়গুলি রয়েছে, আমাদের আরো বিভিন্ন ছোট ছোট প্রতিষ্ঠান রয়েছে, বেসরকারি সংগঠন রয়েছে, আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মতন সংগঠন রয়েছে, যাদের একটা দায়িত্ব রয়েছে, নৈতিক দায়িত্ব রয়েছে দুর্নীতির তথ্যগুলি তুলে ধরা, প্রতিবেদন প্রকাশ করা। এবং গণমাধ্যমেরও কিন্তু একটা বিরাট ভূমিকা এখানটা রয়েছে। এই সমস্ত জায়গা থেকেই কিন্তু প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কার্যালয়ের মধ্যে সেল রয়েছে যারা এই সমস্ত তথ্যগুলি গ্রহণ করবেন, যাচাই বাছাই করবেন, প্রধানমন্ত্রীর কাছে সেটা তুলবেন, কিংবা যে প্রতিষ্ঠানগুলি এটা কাজ করবে তাদের সঙ্গে সহযোগিতা করবেন। দুর্নীতি দমন কমিশন তাদের যে কাজের যে টার্মস অফ রেফারেন্স রয়েছে, তাদের যে কার্যবিধি রয়েছে, সেই কার্যবিধির সঙ্গে প্রধানমন্ত্রীর যেই সেল রয়েছে সেই সেলের সমন্বয় ঘটাতে হবে। এবং আবারও বলছি যে নাগরিক যে সংগঠনগুলি রয়েছে, নাগরিক যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেটার সঙ্গে সমন্বয় ঘটাতে হবে। তার মানে অনেক বেশি করে আলাপ আলোচনা, ডায়ালগ, একে অপরের সঙ্গে সমন্বয় করা, তথ্য বিনিময়, এই সমস্ত করে যার যেই কাজটা নির্দিষ্ট করে দেয়া আছে। সবচেয়ে বড় কথা এখানে আমি পরিষ্কার করে বলে দিতে চাই, আমি কিন্তু এটা বলছি না যে সবাই সব জায়গা থেকে দুর্নীতি দমনের কাজ করতে পারবে, কিন্তু সবাই এখানে একটা ভূমিকা রাখতে পারে নির্দিষ্ট কিছু চ্যানেলের মধ্যে দিয়ে। সেটার জন্য কার্যসূচি থাকবে, প্রতিবেদন, গবেষণা হবে, গবেষণার উপরে ভিত্তি করে প্রতিবেদন হবে, প্রতিবেদন থেকে সুপারিশ আসবে, সুপারিশ এসে যেই নির্দিষ্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা সেই সুপারিশগুলি গ্রহণ করবেন। যেমন আমরা যদি সড়কের ব্যাপারে কোনো দুর্নীতির কথা বলি, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সেখানে দায়িত্ব রয়েছে। অর্থের পরিচালনার ব্যাপারে যদি কোনো কথাবার্তা আসে, অর্থ মন্ত্রণালয় সেটা নিয়ে কাজ করবে। বিচার বিভাগের বিচার ব্যবস্থার যদি দুর্নীতির ব্যাপার আসে, বিচার ব্যবস্থার মধ্যে যারা সংশ্লিষ্ট আছে তারা সেটা নিয়ে কাজ করবেন। পাসপোর্ট বিভাগ, পুলিশ বিভাগ,
বেসরকারি সংগঠনগুলি, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু গবেষণা আসতে পারে, সেটার উপরে ভিত্তি করে প্রতিবেদন হবে, সেটার উপরে যে সুপারিশগুলি হবে সেগুলি নিয়ে আলাপ আলোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রত্যেকে মিলে যদি আন্তরিকতার সঙ্গে এই কাজগুলি করেন, সেটার মানসিকতার যদি প্রতিফলন আমরা দেখি, অবশ্যই দুর্নীতি দমন করা সম্ভব। সুলতানা কামাল, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। 3, 4 ও 5 নম্বর গ্রেড নিয়ে পোশাক শ্রমিকদের আপত্তি আমলে নিয়েছে মজুরি কাঠামো পর্যালোচনা সংক্রান্ত ত্রিপক্ষীয় কমিটি। সন্ধ্যায় সচিবালয়ে বৈঠক শেষে এ তথ্য জানান শ্রম সচিব আফরোজা খান। সুরাহা না হওয়া পর্যন্ত সরকারের ওপর আস্থা রাখতে শ্রমিকদের আহ্বান জানান তিনি। সরকার ঘোষিত মজুরি কাঠামোতে অসঙ্গতির অভিযোগে কিছুদিন ধরে আন্দোলন করছে পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবারও কিছু স্থানে বিক্ষোভ করেছে তারা। টানা 5ম দিনে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার সামনে বিক্ষোভ করে শ্রমিকরা। ভোগড়া, চান্দনা, চৌরাস্তা ও বড়বাড়ি এলাকায় হামলা চালিয়ে কাঁচ ও আসবাবপত্র ভাঙচুর করে তারা। এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। আশুলিয়াতেও কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করে। রাজধানীর কালশী ও শেওড়াপাড়ায় বিক্ষোভ করে শ্রমিকরা। এদিকে সংকট নিরসনে সচিবালয়ে বসে ত্রিপক্ষীয় বৈঠক। শ্রম সচিব জানান, 3, 4 ও 5 নম্বর গ্রেড নিয়ে আপত্তি জানিয়েছেন শ্রমিকরা। যে কারো বেতন কমবে না, আমরা যে গেজেট আছে সেখানে সমন্বয়ের কথা দিক নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী সবার বেতন হবে। যে 3টা গ্রেড নিয়ে ওনাদের অবজারভেশন আছে, আমরা সেটা গভীরভাবে পর্যবেক্ষণ করে আমরা সেই সমাধানটা করব। শ্রম সচিব বলেন, শ্রমিকদের বিক্ষোভ শুধু মজুরি নিয়ে নয়। এ সময় শিল্প পুলিশের মহাপরিচালক দাবি করেন, শ্রমিকদের আন্দোলনে রাজনৈতিক ইন্ধন আছে। পরাজিত শক্তি বিভিন্নভাবে এই সেক্টরকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করতেছে। হয়তো একটা অরাজকতা সৃষ্টি করার একটা চেষ্টা করা হচ্ছে, এবং এমনও দেখা গেছে যেখানে ইন্ডাস্ট্রিয়াল জোন না, যেমন উত্তরার একটা রেসিডেন্সিয়াল এরিয়াতেও গাড়ি ভাঙচুর হয়েছে, সেখানে তো কোনো ফ্যাক্টরি নেই। তারপরও সংকট নিরসনে রোববার আবারও বৈঠকে বসবে মজুরি পর্যালোচনা কমিটি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পোশাক কারখানার মালিক, শ্রমিক ও সরকারের মধ্যকার বৈঠক নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল, যেই 3, 4 এবং 5 নাম্বার গ্রেডের কথা বলা হচ্ছে, সেখানে কি ধরনের সমস্যা আছে বলে পর্যালোচনায় উঠে এসেছে? শ্রমিকদের যে অভিযোগ, নতুন মজুরি কাঠামো যে গঠন করা হয়েছে সেটিতে আপনি জানেন যে শ্রম আইন অনুযায়ী শ্রমিকরা প্রতি বছর 5% হারে ইনক্রিমেন্ট পান। অর্থাৎ একজন শ্রমিকের বেতন যদি আজকে 100 টাকা থাকে মূল বেতন, এটি 1 বছর পর হয়ে যাবে 105 টাকা। এই 105 টাকার পর আবার পরবর্তীতে 5% হারে ইনক্রিমেন্ট যোগ হবে। 2013 সালে যখন মজুরি কাঠামো গঠন করা হয় তখন শ্রমিকদের যে মূল বেতন ছিল, এরপর প্রত্যেকটা শ্রমিক প্রতিটি কারখানায় গত 4 বছর ধরে এবার 5 বছরে পড়লো, তারা 5 ভাগ হারে ইনক্রিমেন্ট পেয়েছেন। কিন্তু এই নতুন যে মজুরি কাঠামোটি ঘোষণা করা হলো গত সেপ্টেম্বরে এবং ডিসেম্বর থেকে কার্যকর হলো, সেটিতে শ্রমিকদের যে বেতন বৃদ্ধি হয়েছে সেটির হিসাব নেওয়া হয়নি। 2013 সালে যে মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছে সেটিকে বিবেচনায় নিয়ে এই মজুরি বোর্ড নতুন মজুরি কাঠামো ঘোষণা করেছে, এবং সেই কারণে এই বিপত্তিটা দেখা দিয়েছে। সেক্ষেত্রে যে বলা হচ্ছে বা মজুরি কাঠামো ঘোষণার সময় যেটি জানানো হয়েছিল যে শ্রমিকদের বেতন বিভিন্ন হারে বেড়েছে, বিশেষ করে 7ম গ্রেডে বেড়েছে 50% বেশি, একইভাবে অন্যান্য গ্রেডে যে বেড়েছে শ্রমিকরা বলছেন সেটি ঘোষণা দেওয়া হয়েছে ঠিকই, সেটি বাড়ানো হয়েছে, কিন্তু বর্ধিত বেতনের সঙ্গে সেটি যোগ করা হয়নি। অর্থাৎ 2013 সালে যে কাঠামোটি ছিল সেই কাঠামোর সঙ্গে যোগ করা হয়েছে বর্ধিত মজুরি। অথচ এই গেল 4 বছর শ্রমিকরা কিন্তু 5% হারে ইনক্রিমেন্ট পেয়েছেন, এটির সঙ্গে যোগ করা হয়নি। এই কারণে এই বিপত্তিটা দেখা দিয়েছে। আর এর ফলে শ্রমিকরা বলছেন যে বেতন বাড়ানোর ক্ষেত্রেও এক ধরনের কৌশলের আশ্রয় নিয়েছেন মালিকরা, সেটি হচ্ছে মূল বেতন খুব বেশি না বাড়িয়ে তাদের যাতায়াত ভাতা, খাদ্য ভাতা, বাসস্থান ভাড়া এবং চিকিৎসা ভাতা অধিক মাত্রায় বাড়ানো হয়েছে, কিন্তু মূল বেতন তেমন বাড়ানো হয়নি। শ্রমিকদের যুক্তি, মূল বেতন বেশি করে না বাড়ানোর ফলে তারা যে ওভারটাইম করেন এবং তারা যে উৎসব ভাতা এবং অন্যান্য ভাতা পান সেটি তারা কম পাবেন, এবং
3, 4, 5 এই 3টি গ্রেডের ক্ষেত্রে এই সমস্যা প্রকট হয়েছে এবং আজকের বৈঠকে তারা সেটি তুলে ধরেছেন। তবে অন্যান্য যে গ্রেড 1, 2 এবং 6, 7 বিশেষ করে এই সব গ্রেডে কোনো সমস্যা বা আপত্তি শ্রমিক নেতারা আজকের বৈঠকে তোলেননি। আপনি জানেন যে পোশাক শ্রমিক যখন শিক্ষানবিশ শ্রমিক বা যাদেরকে দিয়ে যারা একেবারেই গার্মেন্টসে নতুন, তাদের সর্বনিম্ন মজুরি এখন 8,000 টাকা, যেটি এর আগে ছিল। যেহেতু এটা একটা স্থায়ী মজুরি কাঠামো তৈরি করা হয়েছে, ফলে সেখানে কোনো ভুল হলে এটা সংশোধনের সাধারণ কোনো উপায় আছে কিনা? সেটি আইনের মধ্যেই সেই সুযোগ আছে যে একটা, আপনি জানেন যে মজুরি কাঠামো ঘোষণা করার পর কোনো পক্ষ যদি এতে অসন্তুষ্ট থাকে সেই পক্ষের সুযোগ আছে আবার মজুরি বোর্ডে গিয়ে সেটার বিরুদ্ধে আপিল করার, শ্রম মন্ত্রণালয়ে আপিল করার সুযোগ আছে এবং শ্রমিক পক্ষগুলো কিন্তু আপিলও করেছিল এর মধ্যে, কিন্তু সেটিকে শ্রমিক নেতাদের অভিযোগ যে আমলে নেওয়া হয়নি। এর ফলশ্রুতিতে শ্রমিকরা রাস্তায় নেমে এসেছেন। আপনি জানেন যে দেশে এখানে আবার আরেকটি বিষয় আছে যে কিছু কিছু কারখানা আছে যারা সরকার যেই কাঠামো ঘোষণা করে তার চেয়ে বেশি বেতন দেন। আপনি জানেন যে সব পোশাক কারখানার সক্ষমতার সমান নয়, কিছু কিছু পোশাক কারখানার সক্ষমতা অনেক বেশি, তারা লিড সার্টিফাইড, গ্রিন সার্টিফাইড, তাদের পোশাকের মান ভালো, তারা দামি পোশাক তৈরি করে, তো তারা সেই অনুযায়ী তাদের শ্রমিকদের, দক্ষ শ্রমিকদের বেতন দেওয়ার চেষ্টা করেন। সরকার যে কাঠামো ঘোষণা করে তার চেয়ে বেশি হারে তারা ইনক্রিমেন্ট দেওয়ার, বেতন দেওয়ার, ভাতা দেওয়ার চেষ্টা করেন যাতে তাদের শ্রমিকরা সন্তুষ্ট থাকেন এবং কারখানার উৎপাদন বৃদ্ধি পায়, সেটিও কিন্তু করা হয়। কিন্তু সেক্ষেত্রে এই যে যেহেতু একটা মানে আইনি কাঠামোর মধ্যেই আছে, আমরা জানি যে রাস্তায় বের হয়ে আসা এবং এই বিপুল সংখ্যক কর্মী বা সমস্ত কাজ কাম বন্ধ করে দিয়ে যখন আসে তখন এই পুরো সেক্টরে, এটা শুধু কর্মী বা মালিক বা ব্যাপার না, পুরো দেশের জন্যই মুশকিল। ফলে এটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেইটি কোথায় ব্যাহত হচ্ছে? না, সেই প্রক্রিয়াটি কিন্তু আছে। আপনি জানেন যে 2013 সালে রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়নে ইউরোপের ক্রেতা জোট অ্যাকর্ড এবং উত্তর আমেরিকার ক্রেতা জোট অ্যালায়েন্স গঠিত হয়েছে। সেই জোট কিন্তু কারখানার কর্মপরিবেশ নিয়েই শুধু কাজ করেনি, শ্রমিকরা যাতে কোনো হয়রানির শিকার না হন জোটের পক্ষ থেকে কিন্তু উদ্যোগ ছিল বিভিন্ন। আপনি যেমন এই অ্যালায়েন্সের ফ্যাক্টরিতে যারা কাজ করবেন বা অ্যাকর্ডের ফ্যাক্টরিতে যারা কাজ করবেন, কাজ করতে গিয়ে শ্রমিকরা কী ধরনের সমস্যায় পড়ছেন, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেগুলো জানানোর জন্য কিন্তু তারা হেল্পলাইন খুলেছে। সরকারেরও কিন্তু হেল্পলাইন আছে, শ্রম মন্ত্রণালয়েরও কিন্তু হেল্পলাইন আছে। যখন কোনো শ্রমিক, সেটি বেতন সংক্রান্ত হোক বা নির্যাতন সংক্রান্ত হোক, যেই কোনো ধরনের সমস্যায় পড়লে কিন্তু সুযোগ আছে। শ্রমিকরা অভিযোগ করছেন যে মজুরি কাঠামোতে ত্রুটি থাকার পরে সেটি আমলে নেওয়া হয়নি, সমাধান হওয়া দরকার এবং যেহেতু একটা মজুরি কাঠামো আছে স্থায়ীভাবেই সমাধান হওয়া প্রয়োজন, খুঁজে বের করা দরকার যে ভুলটা কি কারণে হয়েছে, ইচ্ছাকৃত ভুল কিনা। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল এডিটর স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।